লাগার জন্যই তো লাগাচ্ছি বেবি। ওই ছেলেটাকে তোমার সাথে দেখে আমার কতটা লেগেছে সেটা তোমাকে বোঝাতে হবে না। জাঙ্কুকের প্রতিটা ধাক্কা আজ এর কলিজা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সে বারবার আটকে উঠছে, জাঙ্কুকের কাছে ক্ষমা প্রার্থনা করছে, কিন্তু জাঙ্কুক তো আজ কিছু শোনার পাত্র না। সে খুব হার্ড ভাবে এর সাথে লাইকিং করছিল, বাইক করছিল, কিস করছিল। এর সারা শরীরে জাঙ্কুক তার নিজের নাম এঁকে দিতে চায়। জাঙ্কুক, আস্তে আস্তে করো, আমি আর পারছি না, আমি আর পারছি না, প্লিজ বেবি, আমাকে বাধা দিও না। আজ তোমাকে আমার করে নিতে দাও। আমি তোমারই আছি জাঙ্কুক, যত জীবন বেঁচে থাকবো আমি শুধু তোমারই হয়ে থাকবো। ইয়েস, আই নো মাই ওয়াইফি, তুমি শুধু আমারই বস। ছি 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 ছি, কিভাবে নির্লজ্জের মতো তাকিয়ে তাকিয়ে টেকুকের রোম্যান্স দেখছে। এই মাসুম নামের মাসুদগুলা, গল্প দেখতে হবে না, চোখগুলো স্যাবলন দিয়ে ধুয়ে চলো আগে গল্প দেখে আসি। আমাকে তুই ক্ষমা করে দিস মা। আমি যেমন আমার এক সন্তানকে বাঁচানোর জন্য তোর বলিদান দিয়েছি, তেমন আমি আমার এক নাতিকে বাঁচানোর জন্য আরেক নাতিকে যেতে দিয়েছি। এক সন্তানকে বাঁচানোর জন্য আরেক সন্তানের বলিদান মানে কি বলতে চাও তুমি বাবা? আরএমের প্রচন্ড হুঙ্কারে যেন পুরো বাড়ি কেঁপে উঠলো। জিন এবং জাঙ্কুক তারা দুইজনই সেখানে চলে এলো। তুমি সত্যি করে কেন বলছো না বাবা? আয়ুর কি হয়েছিল? আমার সুস্থ হওয়ার পিছনে আয়ুর কোনো হাত ছিল না তো? আরএম, তুমি চুপ করো না, তুমি তো অসুস্থ হয়ে যাবে। একদম চুপ। আমি আজ কোনো বাহানা শুনতে চাই না, আমি শুধু সত্যিটা শুনতে চাই। বলো বাবা, সত্যি কি আমার বোন ক্যান্সারে মারা গিয়েছিল? বলবো বাবা, আজ আমি তোকে সবটা সত্যি বলবো। হ্যাঁ, আয়ুর ক্যান্সার ছিল, 3rd স্টেজ। হয়তো ও আর বেশি দিন বাঁচতো না। কিন্তু কিন্তু কি বাবা? কিন্তু ও তোকে কিডনিটা দেওয়ার পরেই বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, আর ও বিশেষত ওই কারণেই মারা গিয়েছে। কথাটা শোনার পর আরএম পুরো থ খেয়ে যায়, আর অন্যদিকে জাঙ্কুক প্রচন্ড রেগে যায়। কি বলছো তুমি দাদু? কিডনি ফুপু দিয়েছে মানে? কিডনি তো দিয়েছে লিসার মা। লিসার মা মানে? তুমি যে মেয়েটাকে বিয়ে করতে চাও সেই মেয়ের মা তোমার বাবাকে কিডনি দিয়েছে? হ্যাঁ দাদু, লিসার মাই তো বাবাকে কিডনি দিয়েছিলেন, আর উনি শর্ত রেখেছিলেন উনি কারো সামনে আসতে চান না, আর উনি ওই কারণেই নাকি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। ও তাই নাকি? তাহলে তুমি কিভাবে জানলে যে লিসার মাই তোমার বাবাকে কিডনি দিয়েছিল? শর্ত অনুযায়ী উনি আমার সামনে আসতে চাইনি, কিন্তু হসপিটালের রুল অনুযায়ী একটা অভিভাবকের ঠিকানা দেওয়া লাগে, আর ওইখানে গিয়েই আমি জানতে পারলাম যিনি কিডনি দিয়েছিলেন উনি লিসার মা, আর অভিভাবকের নামের জায়গায় ওনার হাজবেন্ডের নাম দেওয়া, মানে মিস্টার কাইলি। কাইলি মানে তের বাবা? থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আল্লাহর রহমতে আর আপনারা থাকায় আমার ছেলেটা আজ বেঁচে গেল। আমাদেরকে ধন্যবাদ দিতে হবে না মিস্টার জেহব, এটা তো আমাদের কর্তব্য, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যদি ধন্যবাদ দিতে হয় তাহলে ওই মহিলাটাকে দিন, যিনি এত বড় জীবনের রিস্ক নিয়ে এই কাজটা করেছে। মহিলা? কোন মহিলা? আমাদের হসপিটালেরই একজন রোগী 3 দিন ধরে ভর্তি হয়েছে, টাকার অভাবে একটা কেবিনও নিতে পারেনি, সাথে একটা মেয়ে আছে, 3 দিন ধরে ওয়েটিং রুমে কাটাচ্ছে। রোগী তো নিজে থেকে এসে আমাদের কিডনি দিতে চেয়েছে, কিন্তু শর্ত একটাই, তথ্য গোপন করতে হবে। আপনার নাতির সাথেও কথা হয়েছে, তার কাছেও তথ্য গোপন করেছে, কিন্তু টাকা পয়সা নিয়ে হয়তো কথা হয়েছে, বাকিটা আমরা জানি না। ডক্টর সাহেব, ওই মহিলাটাকে আপনি আমাকে একবার দেখাতে পারবেন? যদিও উনি সবার সামনে আসতে চান না, তারপরেও আপনি একজন বিশেষ মানুষ, আপনার সাথে তো আর মিথ্যে বলতে পারি না। চলুন আমার সাথে। হসপিটালের জেনারেল বেডে পড়ে আছে ছোট্ট একটা জান। এটা তো আমার কলিজার টুকরা, আমার ছোট্ট পাখি, আমার মেয়ে আয়ু। মাথায় কারো আদরের স্পর্শে আয়ু তার চোখ খুললো, আর দেখতে পেল সামনে তার বাবা আর তার ভাবি জিন। কথাটি বলেই আয়ু তার চোখের পানিগুলো ছেড়ে দিল। তুই এটা কেন করলি বা? কেন কেন তুই একবার আমাদের কাছে আসিসনি? তুই নিজের জীবনটাকে কেন উৎসর্গ করলি আয়ু? বাবা প্লিজ তোমরা কান্না করো না, আর আমাকে মাফ করে দিও। আমি তোমাদের কথা না শুনে অনেক বড় অন্যায় করেছি। না আয়ু বোন আমার, এমন কথা বলো না। আমরা তোমার উপর রেগে নেই, আমরা সবকিছু জানতে পেরেছি যে কাই তোমার সাথে প্রতারণা করেছে। তোমাকে কত খুঁজেছে তোমার ভাইয়া আর তোমার বাবা, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি।
এদিকে তে হাঁপাতে হাঁপাতে এসে হাজির। দুদিন পর বাড়ি থেকে ফিরেছে টাকা নিয়ে। তার মাকে জেনারেল বেডে পাওয়া যায়নি, তার মাকে নাকি ভিআইপি কেবিনে শিফট করা হয়েছে। কে করলো, কেন করলো, আর সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে তে তার মায়ের পাশে দাঁড়ানো বয়স্ক লোক আর সেই অর্ধবয়স্ক মহিলার কান্না মাখা চোখে। তে এখানে আয় মা। মা কি হয়েছে তোমার, তোমাকে এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি মা, আমি একদম ঠিক আছি। বাবা এই তোমাদের নাতনি, এটা তোমার নানু আর ওইটা তোমার মামিমা। জিন পরম যত্নে তার ভাগ্নিটাকে বুকে জড়িয়ে নিল। বাবা আমার মেয়েটা সব থাকতেও এতিমের মতো বড় হয়েছে, তাই আমি চাই আমি মরে যাওয়ার আগে ও যেন ওর পুরো পরিবার ফিরে পায়। তোর কিচ্ছু হবে না আয়ু, আমি তোকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। আমি জানি বাবা তোমরা সর্বস্ব চেষ্টা করবে আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমার হায়াতে তো থাকতে হবে। আয়ু এমন করে কেন বলছো? তোমার ভাইয়া আর তুমি শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ জানি ভাবি, আমার ভাইয়া নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আর আমার ভাইয়ের ছেলে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে ছেলেটা, একেবারে দেখতে বাবার মতো হয়েছে। ভাবি ছেলেটাকে কি বিয়ে করিয়েছো নাকি পাত্রী ঠিক করে রেখেছো? কোনটাই না আয়ু, তোমার ভাইয়ের ছেলে এতটাই ব্যস্ত থাকে যে নিজের জন্য তো একটা গার্লফ্রেন্ডও খুঁজতে পারে না। যাক ভালো, বাবার মতোই হয়েছে, যখন পর্যন্ত না তোমাকে দেখেছিল একটা প্রেম অবধি করেনি আমার ভাই। তোমার মেয়ে তো বড় হয়ে গেছে আয়ু। তা মা তুমি কিসে পড়ো? ইন্টার ফাইনাল ইয়ার। বাবা তোমার সাথে আমার কিছু কথা ছিল। চলো আমার সাথে, উপরতলায় তোমার মামার কেবিন, সেইখানে তোমাকে নিয়ে যাই। জিন চলে গেল তেকে নিয়ে। আর অন্যদিকে আয়ু, বাবা আমি তো অনেক বড় অন্যায় করেছি, তুমি কি আমাকে মাফ করে দিয়েছো? হ্যাঁ মা আমি তোকে মাফ করে দিয়েছি, বরঞ্চ আমি তোর উপর অভিমান করেছিলাম। কায়ের সাথে এত কিছু হয়েছে, তুই কেন আমার কাছে ফিরে আসলি না? ভয় আসেনি বাবা, ভেবেছি আমি যে অন্যায় করেছি তোমরা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। এটা তুই কেন ভাবি মা? বাবা মারা ছেলে মেয়ের ওপর কোনোদিন রাগ করতে পারে না, যা করে অভিমান, আর অভিমান তো ভালোবাসা থেকেই আসে। ইনফ্যাক্ট আমি তো আমার সম্পত্তির 50% শেয়ার তোর জন্য রেখে দিয়েছিলাম, যাতে তোর পরবর্তী জীবনে কোনো কষ্ট না হয়। হ্যাঁ বুঝতে পেরেছি বাবা, কিন্তু আমার বুঝতে অনেকটাই দেরি হয়ে গেছে। যাক তোমাকে একটা কথা বলি, তুমি আমার কথাটা রাখবে তো বাবা? বল মা কি বলতে চাস? বাবা আমি চাই আমি যে ভাইয়াকে কিডনি দিয়েছি এই কথাটা তুমি ভাইয়ার কাছে গোপন করো, না হলে ও জানতে পারলে অনেক কষ্ট পাবে। ইনফ্যাক্ট একেও আমার 3rd স্টেজ ক্যান্সারের বিষয়টা জানতে দিও না, আমি তো এমনিতেই মরে যাব। মেয়েটা যেন পরবর্তীতে আর কষ্ট না পায়, এই দায়িত্ব তোমার। আর আমাদের যে সম্পদ আমি চাই না সেটা অন্য কেউ ভোগ করুক, আমি চাই সেগুলো আমাদের সন্তানরাই ভোগ করুক। তুমি বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে। তুই একদম চিন্তা করিস না, শীঘ্রই তোরা দোনো ভাই বোন ঠিক হয়ে যাবি। ঠিক হলে তো হয়েই গেলাম বাবা, আর যদি ঠিক না হয় তাহলে আমার চোখগুলো কোনো অন্ধ বাচ্চাকে দান করো, যাতে ও এই পৃথিবীর আলো সুন্দরভাবে দেখতে পারে। আর জাঙ্কুককেও আমার কিডনি দেওয়ার বিষয়টা জানিও না, কারণ আমি চাই না আমি চলে যাওয়ার পরে ও আমার মেয়েকে বাধ্য হয়ে গ্রহণ করুক। জাঙ্কুক জানতোই না যে তার ফুফুই তার বাবাকে কিডনি দিয়েছে, সে শুধু জানতো তাকে অনেক বছর পরে খুঁজে পাওয়া গিয়েছে আর সে ব্রেন ক্যান্সারে মারা গিয়েছে। আর এই কারণে তে কোনোদিন জানতেই পারেনি যে তার মার 3rd স্টেজ ক্যান্সার ছিল, সে এমনিতেই মারা যেত। কিন্তু তে ভাবে সে তার মামাকে কিডনি দেওয়ার পরে অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু মা মারা যাওয়ার পর তার পাশে কেউ ছিল না, এই পরিবারটাই ছিল তার আপন। আর এই কারণে সে মুখ বুজে সবটা সহ্য করছিল। কিন্তু জাঙ্কুক যখন ওই দিন তাকে দুশ্চরিত্র ট্যাগ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছিল আর তার মামা মামি নানু সবাই চুপ করেছিল, তের মনে খুবই কষ্ট হচ্ছিল। তাই সে রাগের মাথায় এতগুলো কথা বলে সেদিন চলে গিয়েছিল। আসলে পারিবারিক ভাবে যদি কিছু ঘটে বাচ্চা বা অভিভাবকদের সাথে ডিসকাস করতে হয়, আর সেটা না করাতেই আজ ঘটনাটা এত বড় হয়ে গেল। মিস্টার কাইলি এন্ড লিসা, তোমাদেরকে তো আমি ছাড়বো না। মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? তোমার কি একটা বারও আমার কথা মনে পড়লো না? ওই স্বার্থপর মানুষগুলোর জন্য তুমি নিজেকে কোরবান করে দিয়েছিলে, কিন্তু আজ দেখো ওদের ছেলের মুখের দিকে তাকিয়ে আমার হয়ে একটা মানুষও পাশে ছিল না, একবারও কেউ আমাকে আটকায়নি, একবারও কেউ বলেনি তে যেতে পারবি না, একবার থেকে যা। কিন্তু না, আমাকে কেউ আটকায়নি মা, কেউ আটকায়নি আমাকে। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে ঠিক এমন ভাবে কান্না করছিল তে। আজ তের কান্নায় পুরো আকাশ বাতাস কেঁপে উঠছে। তের
কান্নার মাঝেই দুজন লোক তার পাশে এসে দাঁড়ালো, একজন মিস্টার সিওজন আর অন্যজন বেগম। বেগমকে দেখতে তে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো। কেন ভাইয়া, কেন মানুষ সম্পর্কগুলোকে সঠিকভাবে নিতে পারে না? এক মায়ের পেটে জন্ম নেইনি বলে আমরা কি ভাই বোন হতে পারি না? শুধু কি রক্তের সম্পর্কই সব সম্পর্ক? মানুষের কোনো সম্পর্ক হতে পারে না? পারে বোন, পারে। শুধু জন্মটাই নয়, কর্মটাই হচ্ছে আসল জিনিস। তুই কান্না করিস না বোন আমার, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না ভাইয়া, কিচ্ছু ঠিক হবে না। ওরা কিভাবে পারলো আমার সাথে এটা করতে? আমার মাকে কেড়ে নিয়েছে, তাতে ওদের শান্তি হয়নি। আমি কি চেয়েছিলাম এত জায়গা সম্পদ? ওর ছেলেকে সবকিছু আমি দিয়ে দিতাম, কিন্তু না, ওরা তো আমাকে বদনাম করে দিল। আমি আর কোনোদিন ওইখানে ফিরে যাব না ভাইয়া। তুই কোথাও যাবি না তে, তুই এখন থেকে আমাদের সাথেই থাকবি। হ্যাঁ ভাবি ভাইয়া, তোমরা আমার রক্তের সম্পর্ক না হয়েও আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, আর সিওজিন মামা আমার মা আর আমাকে যতটা ভালোবাসা দিয়েছিল, সেটা কোনোদিনও কেউ শোধ করতে পারবে না। তে বোন আমার, আমি কি একবার জাঙ্কুকের সাথে কথা বলবো? না ভাইয়া, তুমি কার সাথে কথা বলবে না? যার নিজের স্ত্রীর উপর কোনো বিশ্বাস নেই, যে অন্য মেয়ের সাথে এখনো প্রেম করে বেড়ায়, তার সাথে আমার কোনো কথা নেই। কাল সুগা ভাইয়া আর জিমিনের বিয়ে, আমি জাস্ট বিয়েটা অ্যাটেন্ড করেই লন্ডন চলে যাব। তোর ভাবি আর আমিও তো কাল আমেরিকা যাচ্ছি, তুই তাহলে আমাদের সাথেই চল। না ভাইয়া, তোমরা চাও, তোমাদের সবে বিয়ে হয়েছে, তোমরা নিজেদের লাইফটা এনজয় করো। আমি নিজের লাইফটা নিজে গুছিয়ে নিতে পারবো, তোমরা শুধু আমার জন্য দোয়া করো।